আগামী ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। এ সময় তিনি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। গত ২৮ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে প্রধান রাজনৈতিক দল ও জোটগুলো বিপরীতমুখী অবস্থান নেয়। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে ঐক্যবদ্ধ পরামর্শ সরকারকে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেনি, ঐক্যবদ্ধ পরামর্শও দেয়নি। অবশেষে আজ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করেছে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের পর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। একই দিনে নির্বাচন ও গণভোট হলে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না উল্লেখ করে তিনি বলেন, এতে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নগুলো পড়ে শোনান প্রধান উপদেষ্টা। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। আগামী সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁসূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান ডক্টর ইউনূস। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই আদেশ জারি করার পর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। এর আগে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। দুপুরে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে আদেশের সারসংক্ষেপ স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আদেশে বলা হয়, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ সালে জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায় প্রকাশ ঘটেছে এবং ওই অভ্যুত্থানের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। ৬ আগস্ট জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা ও স্বীকৃতি লাভ করেছে। প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণভোটের ৪টি প্রশ্ন জনগণের ওপর জবরদস্তি বলে মন্তব্য করেন সালাউদ্দিন। তিনি বলেন, গণভোটের জন্য ৪টি প্রশ্নের একটি পিয়ার নিয়ে ভিন্নমত আছে। এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এটা পরিষ্কার সনদের লঙ্ঘন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এসব কথা জানান। সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে জুলাই সনদের বহু গরমিল রয়েছে
হয়েছে বলে তিনি বলেন। বিএনপি এই নেতা বলেন, সনদে মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু আনা হয়েছে, জাতির মধ্যে যে বিভাজনের সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলা হচ্ছে সংবিধান বাস্তবায়ন আদেশ যেটা আজকে করেছে সেই মতে প্রশ্নগুলো হচ্ছে। তো সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন, জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটার অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো। জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা বলেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটটা রয়ে গেল। এ কারণে ৮ দলের সম্মিলিত কর্মসূচি অব্যাহত থাকবে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে, যে 48টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি, সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মন্তব্য জামায়াত সেক্রেটারির। এই যে 12.5 কোটি প্রায় ভোটার কি কি বিষয় হা বলবে না বলবে, বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে, স্টাডি করতে হবে। ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন, ওয়েবসাইটে দেবেন, তারপর না এত ক্রিটিক্যাল বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। অথচ সেই সুযোগ না দিয়ে 2টা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো। সার্বিক পরিস্থিতি নিয়ে জামায়াতের সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শিমুল খান, মাই টিভি, ঢাকা। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ রায়ের দিন ধার্য করেন। রায়ে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামিরা খালাস পাবেন বলে আশা করছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। এস এম আরিফের রিপোর্ট। 2024 সালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আন্দোলন দমনে 1400 মানুষ হত্যায় প্ররোচনা, উস্কানি ও নির্দেশদাতা সহ 5টি অভিযোগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দীর্ঘ 5 মাসের বেশি সময় ধরে বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে মামলাটি এগিয়েছে রায়ের পথে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সোমবার রায়ের জন্য দিন ধার্য করেন। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। রায়ের তারিখ নির্ধারণ ঘিরে সহিংসতার প্রসঙ্গেও কথা বলেন চিফ প্রসিকিউটর। জানান,
জনগণ ঐক্যবদ্ধ থাকলে এ ধরনের সুযোগ কেউ নিতে পারবে না। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে উল্লেখ করে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা, তার আসামিরা খালাস পাবেন। যে আসামি উপস্থিত থাকলে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, যে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সেস হয়তো আমাকে ওনারা দিতে পারতেন, সেই সবগুলি দিয়ে আমি ফাইট করতে পারতাম, সেগুলো তো পারছি না। কিছু মিলিয়ে দালালিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালালিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর রায়ের দিন ধার্য হওয়া এটি প্রথম মামলা। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। রায়ের তারিখ নির্ধারণকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে সহিংসতার আশঙ্কায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় আদালত চত্বর সহ রাজধানীর বেশিরভাগ এলাকা। মোড়ে মোড়ে অবস্থান নেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কম দেখা গেছে। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম ছিল। আফজাল হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ডাকা লকডাউনের প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। তবে রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যায়নি। সকালে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে ছাত্র শিবির। সহিংসতা ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং যান চলাচল স্বাভাবিক। সাধারণ মানুষ যাতে কোনো সমস্যা না হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে জামাত, শিবির, ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা পালিয়ে আজকে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ঢাকায়। এদেরকে মানুষ পছন্দ করে না, এরা হচ্ছে খুনি। এদের আস্থা নাই বাংলাদেশে, কখনো হবে না, আগামী তো হতে দেওয়া যাবে না। তোরা যদি আজকে না নামো তাইলে বাংলাদেশের রাজনীতিতে তোদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। অপতৎপরতার মাধ্যমে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এই অবস্থাকে পাত্তাই দেয় নাই। যেভাবে ২৪-এর গণ আন্দোলন গড়ে উঠেছিল, একটি ফ্যাসিস্ট রেজিমকে ছাত্র জনতা এবং এদেশের জনগণ সরিয়ে এদেশকে জুলুমতন্ত্র থেকে মুক্ত করেছে, ঠিক একই বীরত্বর স্বার্থে সকলকে মাঠে থাকা উচিত বলে আমি মনে করি। লকডাউনের প্রভাব পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বার্ষিক পরীক্ষার কয়েকদিন আগে রাজনৈতিক দলগুলোর এমন কর্মসূচিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এটা তো অবশ্যই মানসিক একটা চাপ পড়বেই, যে একটা ভীতির মধ্যে থাকে। যেমন আমাদের সকালে একটা বাচ্চা আসছিল, এসে ভয় আমরা বললাম যে তোমরা স্কুলে আসছো, স্কুল তো মোটামুটিভাবে সেফ, সব বাচ্চা আসছে, তো না ও ফাঁকা দেখে ও ভয় পাচ্ছে। ওর মাকে এসে ফোন করা হলো, ওর মা ওকে আবার নিয়ে গেল। আমরা তো সকালে আসছি, নীরব আজকে সকালে রাস্তাঘাট এমনি গাড়ি চলাচল করে, অনেক শিক্ষার্থী হয়, আজকে এত শিক্ষার্থী নাই। হ্যাঁ, হালকা ভয় ছিল। আমরা সব সময় ভয়তে থাকি যে রাস্তায় বের হইলে জীবিত বাসায় যেতে পারবো কিনা। এটা সব সময় বাচ্চা সেভ করব নাকি নিজে সেভ হব, একটা আতঙ্ক কাজ করে সব সময়ের জন্য। ধরেন সরকার তো একজন যাবে একজন আসবে, তারা ঠিক আছে, কিন্তু আমরা জনগণ মাঝখান থেকে আর কি মরে যাচ্ছি। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন স্বাভাবিক রয়েছে। এছাড়া চালু রয়েছে অফিস আদালত। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মাসব্যাপী ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দেশের প্রায় 25 থেকে 30টি স্থানে চোরাগুপ্তভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। লকডাউন দেওয়া হয় ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু তাদের ব্যাপারে লকডাউন তো বাংলাদেশের জনগণের করোনা মহামারীর মতো। এরা জনগণের করোনা ভাইরাস যেমন মানুষের শ্বাসরুদ্ধ করে দিত,
আওয়ামী ফ্যাসিবাদ ছিল জাতির শ্বাস রুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল যারা জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছে। আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন সর্বাগ্রে করতে হবে এবং জুলাই সনদেরও আইনীকরণ বা এর যে বৈধতার জন্য একই দিনে গণভোট হলে পরে তাতে সময় কম বাঁচবে, অর্থের অনেক সাশ্রয় হবে এবং আমরা সত্যিকারের গণতান্ত্রিক একটি পরিবেশের দিকে আমাদের যাত্রা নিশ্চিত হবে। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোট যত দেরিতে হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে। আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের দেশব্যাপী জ্বালাও পোড়াও ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জাতীয় সংকট নিরসনে ৮ দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বলেও জানান এই জামাত নেতা। বাংলাদেশ জামাতে ইসলামী সহ 8টি ইসলামী এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিন্ন কর্মসূচিতে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যে 5 দফা দাবিতে আন্দোলনের ময়দানে আছি, আমরা অবিলম্বে জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটা আদেশ জারি করতে বলেছি। তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের ঘোষিত সম্ভাব্য তারিখের আগে গণভোটের দাবি করেছি। আজকে 13 তারিখ সারা বাংলাদেশের 8 দলের প্রত্যেক দলের স্ব অবস্থান থেকে ফ্যাসিবাদী শক্তির এই নাশকতার সকল প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য রাজপথে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেশবাসীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলাম। রাজনৈতিক অনৈক্যের কারণে আওয়ামী লীগ রাস্তায় নামার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শেখ হাসিনার বিচার হবে যা দেশের বিচার বিভাগের জন্য ঐতিহাসিক মাইলফলক। দুপুরে জুলাই সনদ, কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বর্তমান আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে কেন? মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যে ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে, এই দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার কারণে আজকে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে। আমাদের একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজন আজকে কর্মসূচি দেয়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয় এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার বলে প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। শেখ হাসিনা এখানে প্রতীক, কিন্তু শেখ হাসিনার যে শাসনকারী যে কাঠামো এটা বাংলাদেশে বারবার ফেরত আসার চেষ্টা করবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে জনজীবনে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সাথে সাথে ব্যবস্থা নিয়েছে সরকার। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের দিন ধার্য করাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন লকডাউন কর্মসূচির ডাক দেয়। লকডাউন কর্মসূচিকে ঘিরে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লকডাউন জনমনে তেমন প্রভাব পড়েনি। রাস্তা তো এরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে? আপনারা তো সবাই চলে আসছেন, রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন? রাস্তা এখন হলো কি, অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়া দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। গণহত্যার রায় নিয়ে শঙ্কা নিয়ে জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে। না না না, কোনো শঙ্কা নাই, আপনাকে সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশে গণতন্ত্র বারবার ব্যবহৃত হয়েছে উল্লেখ করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তারা বলেন, নির্বাচনের মাধ্যমে যত তাড়াতাড়ি দেশের রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। রাজধানীতে নির্বাচনী সংলাপ বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট।
রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জটিলতা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সর্বপ্রথম গণতন্ত্রের পথকে রুদ্ধ করেছে। এখানে বারবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, গণতন্ত্রকে আপনার নষ্ট করা হয়েছে, হরণ করা হয়েছে। অন্যান্য শক্তিগুলো, আমি সেই শক্তির নাম বলতে চাই না, তারা বারবার ভেতরে ঢুকে গণতন্ত্রের গলা টিপে ধরেছে। এই বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে একটা গণতান্ত্রিক শক্তি তারা প্রথম গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল। কোন ভাষায়, কোন চিন্তায়, আইনের কোন বিশ্লেষণে আপনারা বলেন 29 সালের নির্বাচন হবে কনস্টিটিউশনাল? তারা বলেন, গণতন্ত্র বাধাগ্রস্ত হলে তার দায়ভার রাজনৈতিক দলগুলোর উপর বর্তাবে। নির্বাচন ভণ্ডুল হলে, নির্বাচন বিতর্কিত হলে পরবর্তীতে যদি দেশ আবার একটা সংকটে পড়ে, সেই দায় দায়িত্ব রাজনৈতিক দলকে নিতে হবে। আমরা যখন বিপদে থাকি তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই সহজে, কিন্তু যখনই একটু আমাদের সুদিন আসে তখন আমরা নানা সুবিধার জায়গা থেকে বিষয়গুলোকে বিবেচনা করি এবং আমরা বিভেদে লিপ্ত হই। দুর্ভাগ্যবশত যে এক ধরনের ট্যাগিং, বিভাজন, ঘৃণা উৎপাদন আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে চলেছে, অভ্যুত্থানের পরপর আরেক ধরনের ট্যাগিং, ঘৃণা এবং বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হতে পারবে না বলেও মত দেন বক্তারা। একটা নির্বাচন ছাড়া এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই, এটা আমাদের মেনে নেওয়াটা আবশ্যক। এটাই বাস্তবতা। রাজনীতিতে এই করুণ অবস্থা কেন? আমাদের গণরায় মানার মানসিকতা নেই। সুষ্ঠু নির্বাচন হলেও বলি যে নির্বাচনে কারচুপি হয়েছে। সুতরাং আগামী দিনে নির্বাচনটি অনুষ্ঠিত হলে আমরা যেন গণরায়কে মেনে নেই, এই মানসিকতা যেন আমরা অর্জন করতে পারি। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করেছি, তাহলে কিন্তু সেই গণতন্ত্রকে কার্যকর করার জন্য আমার জানা মতে একটি মাত্র পথ রয়েছে। সেই পথটি কিন্তু হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আসলে পালন করা হয়নি রাষ্ট্রীয়